প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কবি আল মাহমুদ ও শামসুর রহমানকে নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী ফটোজিয়াম লাইফ অফ পোয়েট্রি। প্রদর্শনী চলবে 16 এপ্রিল পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ক্রস রোড নট আ প্রজেক্ট। প্রদর্শনী প্রতিদিন সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় চলবে 16 এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে স্থপতি তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কবি আল মাহমুদ ও শামসুর রহমানকে নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী ফটোজিয়াম লাইফ অফ পোয়েট্রি। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছে। অনেকদিন পর পেলাম ভাই আপনাকে, খুবই ভালো লাগছে। ফটোজিয়াম লাইফ অফ পোয়েট্রি শুরু হয়েছে আলিয়াস প্রসেসে 3 তারিখ থেকে এবং এটা 16 তারিখ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। 66তম প্রদর্শনী এবং সবচাইতে বড় যেটা বিষয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দুইজন প্রখ্যাত কবি আল মাহমুদ আর শামসুর রহমানকে নিয়ে আপনার এবারের প্রদর্শনী কেমন লাগছে? আমি আসলে এটা বহু কাঙ্ক্ষিত এই প্রদর্শনীটি। শামসুর রহমান আল মাহমুদ যখন জীবিত ছিলেন তখনই তাদের বলেছিলাম যে আপনাদের দুইজনকে নিয়ে আমার তো ঋণ, যেহেতু তারা আমাকে বই উৎসর্গ করেছেন, 2 কবি এবং ক্যামেরার কবি যে বলে এটা কিন্তু শামসুর রহমান এবং আল মাহমুদ দুইজনই 2টা বই 2004 সালে এবং আল মাহমুদ 2011 সালে বই উৎসর্গ করেছিলেন আমাকে। যাই হোক, তো আমার ঋণ শোধ করবো, তারা খুবই খুশি হয়েছিলেন, কিন্তু নানা কারণে আমি করতে পারি নাই। এত বছর পরে এই যে প্রদর্শনী আমি করলাম আলিয়াস প্রসেসে, সেই প্রদর্শনীতে শামসুর রহমান ও আল মাহমুদের সন্তানেরা এবং তাদের অনেক আত্মীয় স্বজন এমনকি নাতিপুতিরা বলতে এসেছিলেন। এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। 3রা এপ্রিল শুরু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, সেখানে অনেক দর্শকের মধ্যে তারাও ছিল। জি, অনেক দর্শক ছিলেন এবং শুভাকাঙ্ক্ষী ছিলেন। আপনার বেশ কিছু সম্মানিত অতিথি ছিলেন। কারা ছিলেন? প্রদর্শনীতে ছিলেন প্রধান অতিথি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, তারপর ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, জি, রামেন্দু মজুমদার ছিলেন এবং আরও অনেক কবি, শিহাব সরকার এবং এই সময়ের বেশ অনেক কবিরা উপস্থিত ছিলেন। আমি ইচ্ছা করেই অনেক কবি সাহিত্যিকদের দাওয়াত দিয়েছিলাম, তারা উপস্থিত ছিলেন। জি, শামসুর রহমানের একটা প্রদর্শনী ঢুকতেই শুরুর দিকে একটা ছবির পরে 2 কবির পিঠাপিঠি একটা ছবি, যেটা 1985 সালে কলকাতায় আমি তুলেছিলাম ইন্টেনশনালি, যে তাদের যে একটা দূরত্ব, একসাথে তো ছবি তাদের ছিলই, আমি ইচ্ছা করে করলাম যে একটা ট্রিকি ছবি তুলি। হ্যাঁ, এবং আপনার যে বইটি তফাত ও সাক্ষাৎ, এই বইটিতে সেই ছবিটি দিয়েই কভার পেজটা করা হয়েছে। আমি একটু ছবিটি দর্শকদেরকে দেখাতে চাই। এই বইটি প্রথম প্রকাশিত হয় 2009 সালে, কিন্তু সাক্ষাৎকার গ্রহণ করা হয় 2004 সালের 31শে অক্টোবর। বই বের হয় তার কয়েক বছর পরে। তারপরে এই বইটি 4বার রিপ্রিন্ট হয়েছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে সবাই দেখে একটা শার্ট হ্যাঙ্গারে ঝোলানো প্রদর্শনীর গ্যালারিতে, ওটা ছবির সঙ্গে, এবং সেখানে লেখা আমাকে ভুলে গেলে ক্ষতি নেই, মোটা কলম দিয়ে, আমার কবিতাকে ভুলে যেও না, শামসুর রহমান। অনেকে একদম অস্ত্রসিক্ত হয়ে যান, গতকালকে দেখলাম। তারপর তার আঁকা একটা পাখির ছবি, খুবই বিধ্বস্ত, পাখিটা এরকম নুয়ে পড়া, মৃতপ্রায়। তখন আমি প্রধান অতিথিকে বললাম যে কবি শামসুর রহমান ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, এই ছবিটা
এই প্রমাণ করে যে বাংলাদেশের সাংস্কৃতিক এবং সাহিত্যের বা কবিতার কি পরিণতি হতে পারে ভবিষ্যতে, যে পাঠক কমে যাবে হয়তো। ওইটা একটা সিম্বলিক ছবি, দুর্বল একটা পাখি তারা তো কবিতা লিখেছেন শব্দে, আর আপনি কবিতা লিখেন ছবিতে। এই যে নিশ্চয়ই অনেকগুলো ছবি ছিল কবি আল মাহমুদ এবং কবি শামসুর রহমানের, সেখান থেকে বাছাই প্রক্রিয়াটা কিভাবে করেছেন? বাছাই করাটা অত্যন্ত আসলে জটিল ছিল আমার জন্য। বিশেষ করে সব ছবি মনে হচ্ছিল যে আমি দেখাতে চাই দর্শকদেরকে। হ্যাঁ, দেখা সব ছবি না, বাছাই করার পরও ছবি হয়ে গেল প্রায় 250-র মতো। আচ্ছা, বাঁচতে বাঁচতে তারপর 100 কতটা ছবি, 116টা ছবি প্রিন্ট করলাম, কিন্তু এই প্রদর্শনীতে 58টা ছবি জায়গা দিতে পেরেছি। আচ্ছা, ওদের গ্যালারি তো খুব বড় না, খুব ওই ছবিগুলি থেকে চুম্বক অংশগুলো যেগুলো সেগুলো দিলাম। শামসুর রহমান আল মাহমুদের সাথে অনেক বিখ্যাত জনের ছবি ছিল, সত্যজিৎ রায় থেকে শুরু করে বহু জনের, উস্তাদ বাহাদুর হোসেন খান, শুধু সৈয়দ শামসুল হক, আরও অপর নাম করা কবিদের খুব ভালো ভালো ছবি ছিল, কিন্তু ওগুলি রাখতে পারলাম না। এমনকি তাদের পরিবার পরিজনদের সাথেও নানান রকম ছবি ছিল, তার মধ্যে থেকে 2টা, 1টা, 3টা এরকম পোর্ট্রেটে আমি বেশি দিলাম বিভিন্ন সময়ের। আচ্ছা, আরেকটি ভিডিও আছে, একটা ভিডিও প্রেজেন্টেশন, সেটা ওই একই নামে, প্রদর্শনী নামে। সেটা কিসের উপরে ভিডিও? সেটা ওই গ্যালারির একটা কোণে আমরা একটা অন্ধকার ঘর করে, সেটা আল মাহমুদ শামসুর রহমানের উপরে আমার নিজের তোলা ভিডিও। 95 সালে শামসুর রহমান যখন আমেরিকায় গেলেন, নিউ ইয়র্কে, আমি তখন নিউ ইয়র্ক প্রবাসী। তা আমি ভাবলাম যে এটা স্মরণীয় করে রাখি। নিউ ইয়র্কে তার ছবি তুললাম, তার ইন্টারভিউ করলাম, এবং তিনি হঠাৎ করে রবীন্দ্রসঙ্গীত গাইলেন। আচ্ছা, সেইটা আমি রেকর্ড করলাম। তারপরে উনি 2টা রবীন্দ্রসঙ্গীত, এই 2টাই অংশবিশেষ এই প্রদর্শনীর ওই অডিও ভিজুয়াল ডকুমেন্টারিতে আছে। এবং আল মাহমুদের একটা বড় ইন্টারভিউ করলাম আমি 5 দিনে, তার মধ্যে অংশবিশেষ এইরকম 12 মিনিটের আল মাহমুদের কণ্ঠে কবিতা আবৃত্তি, শামসুর রহমানের কণ্ঠে আবৃত্তি এবং গান, এই প্রথম পাবলিশড। এর আগে কোথাও এগুলো দেখানো হয়নি। সেই 12 মিনিটটা অনেক দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কিন্তু আল মাহমুদের সাথে আপনি একসাথে জেলে থেকেছেন। জেলে থেকেছি। সেই সময় কি কোনো ছবি আছে, বা সেই সময়ের ঘটনাটা কেমন ছিল? সেই সময়ের ছবি, ওই সময় তো জেলে তো আর ছবি তোলা সম্ভব না, কিন্তু তখন আল মাহমুদের চেহারাটা কেমন ছিল সেইটা একটা ছবি আমি এখানে রেখেছি। সেটা 1974 সালের 24শে জানুয়ারি। তিনি ওই ছবিটাতে চা খাচ্ছেন, এবং দেখেন কি আশ্চর্য, এই প্রথম সেই ছবিটা আমি প্রিন্ট করালাম। ছবিটা মোটামুটি ভালো আছে, কিছু ফাঙ্গাস পড়েছে। সেই ছবির মধ্যে উনি চা খাচ্ছেন, তার পেছন থেকে বই, তার বাড়িতে উত্তর শাহজাহানপুরে থাকতেন তিনি, যে বাড়ি থেকে উনি অ্যারেস্ট হয়েছিলেন 17ই মার্চ 1974, ঠিক তার প্রায় দেড় মাস পরে। ওই জানুয়ারির শেষের ওই ছবিটায় তিনি চুমুক, এবং তার চোখটা একটু অন্যরকম, চিন্তাভগ্ন, বিষণ্ণ। সেই ছবি দেখেও আমরা কালকে মনে করলাম যে উনি বোধহয় জানতেন উনি জেলে যাচ্ছেন, কারণ তার ঠিক দেড় মাস পরে বিনা কারণে অকারণে জেলে উনি গেলেন। ওই ছবিটা একটা, যে ওই চেহারা, ওই মানুষটা। আপনি তার সাথে কেন গেছিলেন? আমি গেলাম সেদিন, জাসদের একটা মিটিং ছিল, সভা, পল্টন ময়দানে। সেই সভায় আমি ছবি তুলতে গিয়েছিলাম, মেজর জলিল, আসম আব্দুর রব এবং জাসদের সব নেতারা। আমি তখন পোর্ট্রেট করতাম, বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, সেলিব্রিটিরা গেলে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি তুলতাম। তো ছবি তোলার পরে তাদের মিছিলের সঙ্গে আমি আস্তে আস্তে হোম মিনিস্টারের বাড়ির সামনে এসে স্মারকলিপি দিবে। তা আমি ভাবলাম যে দেখি এখানে কি হয়। রব জলিলও ছিলেন। তো সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। হোম মিনিস্টার বাড়িতে ছিলেন না, ক্যাপ্টেন মনসুর আলী। ও বাড়ির সামনে কিছু ঘটনা, ওই সময় রক্ষী বাহিনী ঘেরাও করে হঠাৎ গুলি, এবং অনেকে পড়ে গেলেন আমার সামনে। হাজার হাজার ছিল তখন প্রতিবাদকারী। ওর মধ্যে মাটিতে আমি শুয়ে পড়লাম, আমার সঙ্গে 120 ক্যামেরা। যাই হোক, সংক্ষেপে বলি, রক্ষী বাহিনী আমাকে ধরলো এবং খুব পিটালো ওরা, ভয়ানকভাবে। ওই রকম পিটালে কেউ ওদের বাঁচে না। আমি তো বেঁচে গেলাম, ক্যামেরাটা নিয়ে গেল। আমি ভাবলাম আমার পাবো না। ঠিক সন্ধ্যার পরে রমনা থানায় নিয়ে গেল। তখন থানার ওসি, উনি বিসিএস পাশ করা একজন অফিসার, তিনি বললেন যে ক্যামেরাটা আমার কাছে, ফিল্মটা ওরা নিয়ে গেছে খুলে। হ্যাঁ, আপনি ঘাবড়াবেন না, আপনি বললেন। আমি তো ছোকরা, তখন 21 বছর বয়স। আপনি যখনই ফেরত আসবেন এই ক্যামেরাটা এইভাবেই পাবেন। তো উনি পরে ফেরত দিয়েছিল ওইভাবে। তো জেলে গেলাম, জেলের কাহিনী তো আরেক রকম। সেই জীবন, আপনি আকাশ দেখছেন, পাখি দেখছেন, ঢাকার কাক দেখছেন, রিক্সার আওয়াজ দেখছেন, পাশেই তো আপনার মৌলভীবাজার, সেই পুরনো ঢাকা, উর্দু রোড এই পাশে পশ্চিম দিকে। কিন্তু আপনি আপনার মা, ভাই, বোনকে দেখতে পাচ্ছেন, কাছের মানুষজন। ওই যে 21 বছর বয়সে যে একটা গভীর বেদনা, আমার মানে ট্রমাটাইজ ছিলাম আমি বোধহয় 1 বছরের মতো।
আমি ভেবেছিলাম যে এখান থেকে বোধহয় আর বের হতে দিবে না, হয়তো এর মধ্যেই মেরে ফেলবে। তখন তো গুম খুন কিন্তু তখনও ছিল, আমরা জানতাম না, যেহেতু মিডিয়া অত সরব ছিল না। আল মাহমুদ কিন্তু নির্বিকার, তার এতগুলি সন্তান, তার চাকরি হারিয়েছেন, তিনি জেলেই জানলেন। তিনি বলে আমি তো কোনো চিন্তা করি না, এটা তো নিয়তি হয়েছে, মেনে নাও, ফুর্তি করো, ফুটবল খেলো। কি দিয়ে খেলবো? ডাব। তখন উনি ডাব আনার ব্যবস্থা করলেন যারা অসুস্থ। কারণ ওই জেলার ছিলেন শামসুর রহমান নামে একজন খুব বিখ্যাত একজন মানুষ, তিনি নাটোরের। তিনি শামসুর রহমান আল মাহমুদের কবিতা পড়তেন। তিনি নিজে নিয়ম ভঙ্গ করে জেলের সেলের ভিতরে আসলেন। মামুন ভাই, অনেক অনেক গল্প, আসলে এই গল্পের মধ্যে ঢুকলে আমরা ওই ডাব দিয়ে পরে ফুটবল খেললাম, খুব কঠিন। আমি তো জানতে চাইবো যে তফাৎ ও সাক্ষাৎ, এখানে তো আসলে আপনি শামসুর রহমান এবং আল মাহমুদের যে ইন্টারভিউ এবং দুজনকে একসাথে বসিয়ে একটা ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলেন, সৌভাগ্যই আমি বলবো, কারণ দুজনের মধ্যে একটা সম্পর্কের জায়গা থেকে টানাপোড়েন ছিল, একটা দূরত্ব ছিল। কিভাবে সম্ভব করেছিলেন দুজনকে এক জায়গায়? এটা আমি প্রায় 4 বছর লেগেছিলাম, যেহেতু আমার সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু ভক্ত না, আমি তাদের বন্ধুও ছিলাম, এবং দুজনে আমাকে বই উপহার দিয়েছিল বললাম। সেই জন্য একবার শামসুর রহমানকে যখন বলি যে আপনাদের একটা ইন্টারভিউ করবো একসাথে বসে, উনি রাজি হয়। আল মাহমুদকে বললে উনি রাজি হন না, আবার শামসুর রহমান রাজি না হলে আল মাহমুদ রাজি হয়ে যান। এইভাবে একটা সময় 4 বছর পরে 2004 সালে 31শে অক্টোবর একটা দিন ঠিক হলো। তখন শামসুর রহমান কিন্তু ভেবেছিলেন আমি আল মাহমুদকে নিয়ে তার বাসায় যাব না, যেতে পারবো না। আমি ঠিকই একটা সিএনজি নিয়ে গুলশান 2 নম্বর থেকে শামসুর রহমানের বাসায় গেলাম। শামসুর রহমান আল মাহমুদকে দেখে খুব থতমত খেয়ে গেলেন। উনি এটা ভেবেছিলেন যে এটা হবে না। তা আমি অপ্রত্যাশিত ছিল, অপ্রত্যাশিত। তো যাই হোক, তার মন খারাপ, ওর মধ্যে আমি ক্যাসেট ওপেন করলাম, তার রুমে গিয়ে বেডরুমে যেখানে উনি বসেন লেখেন, সেখানে আলোচনা শুরু করলাম। আমি আমার আগেই ঠিক করা ছিল আমি কি বলবো কি করব। আমরা প্রায় 3.5 ঘন্টা ইন্টারভিউ করলাম। আপনি কি কোশ্চেনগুলো আগে থেকে রেডি করে রেখেছিলেন? আমি রেডি করে, এবং আমার মুখস্থই ছিল আমি কি বলবো। আচ্ছা। এবং এই ধরনের প্রশ্নই আমি করেছি যেগুলো অন্যান্য লেখকরা, সাংবাদিকরা আল মাহমুদ শামসুর রহমানকে করেন নাই বা করে না, অথবা তারা তাদের যে আত্মজীবনীর মধ্যেও কিন্তু তারা যেই প্রসঙ্গ বা যেই কাহিনী উল্লেখ করেন নাই, সেগুলি আমি তাদেরকে উস্কে দিলাম। আচ্ছা। দুইজনকে কেন তারা বিচ্ছিন্ন, কেন এক হতে পারছেন না। কি উত্তর এসেছিল? কেন তাদের দুইজনের উত্তর 2 রকম। আর একটা জায়গায় এসে তারা বললেন যে না, আমরা তো একসাথে থাকতে চাই, আলাপ করতে চাই, যোগাযোগ করতে চাই। আল মাহমুদ তখন বারে বারে বললেন সাক্ষাৎকারের মধ্যে যে শামসুর রহমান অনেক বড় কবি, আমার চাইতে বড় কবি। শামসুর রহমান চুপ করে শুনলেন, এবং শামসুর রহমানকে যখন বললাম ওনার লেখালেখি তা আপনি পড়েন, বলে হ্যাঁ পড়বো না কেন, আল মাহমুদ তো ভালো কবি, ভালো কবি। একবার শুধু বললেন বড় কবি, কিন্তু আল মাহমুদ বারে বারে বলেছেন। এইরকম আর কি। সেই ইন্টারভিউগুলো কি আপনি রেকর্ড করে রেখেছিলেন? আমি রেকর্ড করে, অডিওতে রেকর্ড করার, সেখান থেকে ট্রান্সক্রাইব করে এই বইটা করার, তফাৎ ও সাক্ষাৎ। মানে দারুণ একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি গেছেন। পরে আল মাহমুদ বলেছিলেন যে তুমি বাংলা সাহিত্যে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় খুব বড় একটা কাজ করে রাখলে। আমি এখন মনে করি যে এই বই 5 বার ছাপা হয়েছে, আরও ছাপা হবে, হতে থাকবে। কারণ বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এবং কবি নজরুল নিয়ে যে কন্ট্রোভার্সি এবং গল্প কাহিনী, তাদের এক হওয়া আবার বিচ্ছিন্ন থাকা, এগুলো নিয়ে অনেক গল্প। শামসুর রহমান আল মাহমুদ নিয়ে তার চাইতে বেশি গল্প কিন্তু প্রবাহিত। আচ্ছা, এই যে ইন্টারভিউটা করলেন, আপনি নিলেন, তারপরে কি তাদের সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছিল? একদমই হয়নি, ওই বিচ্ছিন্ন অবস্থায়। আমি শামসুর রহমানকে বলতাম আপনি ফোন করেন একটু, হ্যাঁ করবো, করছি, করে নাই। আল মাহমুদকে বলতাম, তখন আল মাহমুদ বলতো যে আমি তো ওনার উপরে একটা বড় প্রবন্ধ লিখেছি কবিতার জন্য বহুদূর বইতে, তুমি পড়ো না? আমি বললাম পড়েছি। বলে উনি তো একটা শব্দ একটা বাক্য আমাকে নিয়ে লেখেন। এরকম একটা অভিমান ছিল আর কি। আর আসলে আল মাহমুদ শামসুর রহমানের এই যে বিভাজন তৈরি করা, এটা আমরাই করেছিলাম। ওই তৎকালীন সময়ে আল মাহমুদ শামসুর রহমানের বন্ধুরা, বিশেষ করে শামসুর রহমানের বন্ধুরাই করেছিল, এবং কিছু সাংবাদিক তারাও এটা তৈরি করেছিল। এইটা কি কারণে যে করলো এটা আমি এখনো বুঝি না। তাতে কি আমাদের উপকার হয়েছে? হয় নাই। এই যে ছোট্ট দলে বিভাজন তৈরি করে ছোট্ট দ্বীপ করা, দুইজনকে নিঃসঙ্গ, বিশেষ করে আল মাহমুদকে নিঃসঙ্গ করে দেওয়া, উদাও করে দেওয়ার যে একটা সংস্কৃতির মতো তৈরি হয়েছিল, সেটা দুঃখজনক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মতিউর রহমান, উনি তো 60 এবং 70-এর দশকের অনেক গল্প জানেন এই দুই কবি। উনি বললেন যে আমরা আসলে এটা ভুল করেছি, আমাদের করা উচিত হয়নি। আচ্ছা, কালকে বেশ উনি এই কথাগুলি বললেন। মামুন ভাই, একটা বিষয় আমি জানতে চাইবো আপনার কাছে। আপনি একজন আলোকচিত্রী হিসেবে দুজন মানুষকে আলাদাভাবে দেখেছেন এবং খুব কাছ থেকে দেখেছেন। কবি হিসেবে আমি বলছি না, কিন্তু মানুষ হিসেবে আল মাহমুদ কেমন? মানুষ
শামসুর রহমান কেমন? শামসুর রহমান এবং আল মাহমুদ দুইজনই আমি বলবো যে অত্যন্ত উদার এবং সৎ মানুষ, এবং দুইজনই বড় কবি আমার কাছে, এবং গুরুত্বপূর্ণ কবি বাংলা ভাষা। রবীন্দ্রনাথ, অবশ্যই নজরুল, জীবন দাস, জসীমউদ্দিনের পরে এই দুইজন বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে, দুই বাংলায় সবচেয়ে বড় কবি এখন পর্যন্ত কন্টেম্পোরারি আধুনিক কবিদের মধ্যে। আপনি দেখেন দুইজনের জীবন কিন্তু একই রকম। শেষের জীবনে আপনি জীবনটা স্ক্যান করলে আল মাহমুদ শামসুর রহমানের দেখবেন যে তারা কোনো সময় কোনো কিছু গ্রহণ করে নাই। ঘর বাড়ি, জায়গা জমি, কোনো রকম ধান্দা তাদের ছিল না। কিন্তু আল মাহমুদ যদি ভালোই নাই হতেন তাহলে তো তাদের অনেক কিছু থাকতো। লোভ বা মোহের জায়গাটা তারা কাটিয়ে না, উঠতে মোহের পেরেছেন। জায়গায় তারা আসলে কবিতার জায়গায় নিবেদিত ছিলেন। তারা এইসবের মধ্যে ছিলেন না। আমরাই এই সৃষ্টি করেছি তাদের দুইজনের এই যে দূরে থাকা। আমরা মজা করলাম এটা। এই মজা করতে গিয়ে আসলে বাংলা সাহিত্যের দুই প্রধান কবিকে আমরা বিচ্ছিন্ন করে ফেললাম, দুইটা দলে ভাগ করে ফেললাম। এমনও হতো মাঝে মাঝে শামসুর রহমানের কাছে গেলে আল মাহমুদ অসন্তুষ্ট হতেন, আল মাহমুদের কাছে গেলে শামসুর রহমান অসন্তুষ্ট হতেন। এরকম হয়েছে। শান্তিনিকেতন আপনি গেছিলেন, এবং যেটা হয় যে কোথাও যখন সবাই মিলে একসাথে থাকা হয় অনেক রকম ঘটনা ঘটে। কিছু ঘটনা যদি শেয়ার করতেন। কলকাতা এবং শান্তিনিকেতনে গিয়েছিলাম কবি সম্মেলনে, পশ্চিমবাংলার কবিদের একটা সংগঠন। সেখানে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং তাবৎ বড় বড় কবিরা ছিলেন। আমরা তো কলকাতায় সেই অনুষ্ঠানে গেলাম। একটা প্রায় অনুষ্ঠানে গিয়ে দেখি যে আল মাহমুদ শামসুর রহমান দূরে দূরে থাকে। আচ্ছা আচ্ছা। এড়িয়ে চলেন শামসুর রহমান। আল মাহমুদ কাছে ঘেঁষতে চায় কিন্তু এড়িয়ে চলেন। এইটা সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায় কিন্তু খেয়াল করলেন খুব ভালোভাবে। তারাও চেষ্টা করলেন, শক্তি বিশেষ করে আল মাহমুদকে এনে শামসুর রহমানের পাশে বসিয়ে দিলেন এবং আমাকে বললেন যে তুমি মাঝখানে যেয়ে কথা বলো, কারণ নয়তো শামসুর রহমান উঠে চলে আসবেন। আমি শামসুর রহমানের ঠিক সামনে দিয়ে গিয়ে একটা চেয়ারে বসলাম। এটার মধ্যে একটা ছবি আছে, সেই ছবিটা এই বইয়ের মধ্যে হয়তো নাই। তখন আমরা কথা বললাম, একটা ছবিও আছে সেই সময়। এরকম অনেক ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু কলকাতায় যেই বাড়িতে আমরা একটা বড় অনুষ্ঠান করলাম, সেটা শনিবারের আড্ডা এবং বুধ সন্ধ্যা নামে দুইটি অনুষ্ঠান হতো। সেই বাড়িতেই শামসুর রহমান এবং আল মাহমুদের সেই বাড়ির ব্যালকনিতে এবং সিঁড়ির পাশে এই ছবিটা তোলা 1985 সালের জানুয়ারিতে। এই যে আপনার সামনে যে বইটি, হ্যাঁ, প্রচ্ছদের যে ছবিটা, জি, তাদের পিঠাপিঠি এই ছবিটা। আমি দুইজনকে বললাম যে এইভাবে দাঁড়ান। দুইজন সহাস্যে, তারা তো সেখানে খুব হাস্যোজ্জ্বল। হ্যাঁ, দুইজন সহাস্যে রাজি হয়ে গেলেন। দেখেন শামসুর রহমানও খুশি, আল মাহমুদও খুশি। হ্যাঁ, একজনের হাতে গ্লাস, আরেকজনের হাতে সিগারেট। দুইজনে বললো এটা রাখবো। আমি বললাম অবশ্যই রাখবে, রিয়েলিটিটা আমি নিতে চাই। রাজি হয়ে গেলেন। কিন্তু তারা পছন্দ করতো, বিশ্বাসও করতো ওই অবস্থায়। তারপরে তো শান্তিনিকেতনে গেলাম। দুইজনের একটা রুমে থাকার ব্যবস্থা, বড় একটা রুম তাদের গেস্ট হাউসে। সেখানে শামসুর রহমান আমাকে বললেন, আল মাহমুদ যখন বাথরুমে গেলেন ওই রুমে, আল মাহমুদের কিন্তু ব্যাগ রাখা, শামসুর রহমানও ঢুকে পড়েছেন। আমাকে পাশের রুম থেকে ডেকে তিনি বললেন যে তোমার ব্যাগটা নিয়ে এসো। আমি তখন বুঝে গেলাম যে কি হতে যাচ্ছে। তা আমি ব্যাগটা নিয়ে আসলাম। তখন বললো যে ওই ব্যাগটা ওই রুমে রেখে আসো, তোমার রুমে। আল মাহমুদ বাথরুম থেকে বেরিয়ে যখন আসলেন, দেখলেন যে তার ব্যাগটা সজাগায় নাই। তখন আল মাহমুদও বুঝে গেলেন। শামসুর রহমান তখন বললেন যে বাথরুমে এতক্ষণ কি করলেন? বললেন যে এই তো সাবান দিয়ে মুখ পরিষ্কার করলাম, হাত টাত ধুলাম। যান পাশের রুমে আপনার তোয়ালে আছে। তো এইরকম অবস্থা। এখন আমি খুবই থতমত অবস্থা, একটা ক্রস ফায়ারের মধ্যে আমি। তো শামসুর রহমান এবং আল মাহমুদের এই বিষয়টা, এই যে এই ঘটনাটা আল মাহমুদকে পরে বলেছিলাম। আল মাহমুদ বুঝতে পেরেছেন, তিনি আমার উপর একদম রাগ করেননি। এই যে বন্ধুর মতো একটা সম্পর্ক, সেই সম্পর্কের কারণে এমন সব ব্যতিক্রমী আমাকে তারা আচ্ছা, এই যে ছবির সাথে মানে আল মাহমুদের ছবির সাথে আল মাহমুদের কবিতা এবং আবার শামসুর রহমানের ছবির সাথে শামসুর রহমানের কবিতা, এই আইডিয়াটা বা কনসেপ্টটা আমি দেখলাম যে এটা যদিও ফটোগ্রাফির একটা এক্সিবিশন, শুধু ছবি না, তাদের একটা সিগনেচার থাকুক, তাদের দুইটা কবিতা দিই। সেই দুইটা কবিতায় হলো কবিতা নিয়ে দুইজনের আর কি। আচ্ছা, দারুণ একটি ব্যাপার। ফটোজিয়াম নিয়ে একটু ছোট্ট করে জানতে চাই। ফটোজিয়াম এটা আমার স্বপ্নের প্রস্তাবিত ফটোগ্রাফির একটা মিউজিয়াম, যে জাদুঘরের মধ্যে আমি আমার সারা জীবনের সমস্ত কাজ, পাণ্ডুলিপি, ডায়েরি, চিঠিপত্র এগুলো রাখবো। এবং ফটোগ্রাফির যেহেতু এই 2026 200 বছর, এই 200 বছরের মধ্যে নাসির আলী মামুন কিন্তু 55 বছর যাবৎ সক্রিয়। আমি চাই যে এই বছরই আমার ফটোজিয়ামটা প্রতিষ্ঠা হোক ঢাকায়, এবং এটার জন্য অনেক উৎসাহী মানুষের, ধনাঢ্য ব্যক্তিদের, বিভিন্ন প্রতিষ্ঠান যারা এগুলিতে অনুদান দিতে পারে, ক্রাউড ফান্ড যাকে বলে,
এটা আমি প্রত্যাশা করি, আশা করি ফটোজিয়াম এই বছর প্রতিষ্ঠা করা সম্ভব। অবশ্যই মামুন ভাই, অনেক অনেক শুভকামনা রইল, আপনার সকল কাজের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।